সমন্বয়কদের মধ্যে এমন কথা এসেছে বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না, আপনার কাছে কি মনে হয়? না, এটা যদি কেউ না মানে না মানতেই পারে, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার বক্তব্যটা হলো কি, ওনারা যখন কথাটা বলেন, যখন মনে করেন আপনি 71, 72, 73, 74, 75 পর্যন্ত ওনারা যখন বিশ্লেষণ করেন, আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ, জানার খুব আগ্রহ, আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি, ওনারা এটা কোথার থেকে জানেন। 72-এ তো সার্জিসের জন্ম হয় নাই, উনি তো তখন দেখেন না ওই সময় কি হয়েছে, তো ওনারা জানেন কোত্থেকে? ওনারা জানেন ইতিহাস থেকে। ইতিহাসটা তো কোনো মানুষ লেখে। বাংলাদেশে এই মুহূর্তে 2-3 ধরনের ইতিহাস পাওয়া যায়, যার যার ন্যারেটিভ তার মতো তারা ব্যাখ্যা করেন। তো ওনারা তো কোনো বই পড়ে জেনেছেন, যে বইটা পড়েছেন ওই বইটা তো কোনো মানুষ লিখেছে। তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন, ওই মানুষটা কে? ওই মানুষটা তো কোনো পলিটিক্যাল পার্টি করেন, অথবা কোনো রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে। একবার ভাবুন জিনিসটা। তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন। আবার শেখ হাসিনার এগেনস্টে যারা ছিল, অন্য যারা পলিটিক্যাল, বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। জামাতে ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে, কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে। আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে, বইয়ের নাম হলো সোনার বাংলা। উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন অফিসিয়ালি। তো এখন যার যার ন্যারেটিভ কিন্তু তার কাছে, এবং তাদের ক্ষমা চাওয়ার প্রসঙ্গ যখন আসে, আমি ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আমি আরো অনেক পরে যাচ্ছি, ওটা ওই প্রসঙ্গটা খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমার কথা হলো যার যার ন্যারেটিভ তো অস্বীকার করছেন যে সেই সময় তাদের প্রমাণ দিতে হবে যে সেই সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, সেটির প্রমাণ তাদের দিতে হবে। প্রমাণ দেবে? আমি তো নিজের ওই সময়ের পত্রিকা দেখেন আপনি, আমি ইতিহাস দেখি, আমি কারো লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না। আপনি ওই সময়ের পত্রিকাগুলি দেখেন, গোলাম আজম সাহেব তার দলবল নিয়ে, আব্বাস আলী খান, গোলাম আজম এরা ইয়ের সঙ্গে নিয়াজের সঙ্গে বসে মিটিং করতেছে, এবং মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে। দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন। আমি একটা কথা বলি আপনাকে, ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল। সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না। আমার কথা হলো কি, যার যার সিদ্ধান্ত তখন তারা নিয়েছেন সময়ের প্রেক্ষিতে, ওই সময় বুঝে নিয়েছেন। তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি, যখন পাকিস্তান থাকলো না, বাংলাদেশ হয়ে গেল, যার যার মতো করে এটা ব্যাখ্যা করেছেন। আমার এই ব্যাখ্যাগুলি নিয়ে কোনো সমস্যা নাই, যে যেভাবে ভাবতেই পারে, এই কোনটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব, যখন আমরা শেখ মুজিবকে বিচার করব, শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে, ওনাকে স্বাধীনতার আগেই খেতাবটা দেওয়া হয়েছে। আমি কোনো খেতাবের পক্ষে না ভাই। একজন লোক তার বাপ একটা নাম রাখছে, ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে কেন? আমি এটার পক্ষে না, কিন্তু দিয়েছে বাংলাদেশ, ভালোবেসে দিয়েছে, দায় দিয়েছে। 24শে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা, যেটা সার্জিস বললো, এটা হলো বিতর্কের ঊর্ধ্বে, আমি অস্বীকার করি না। 25শে মার্চ, হ্যাঁ আমি মনে করি, আমি যতটুকু পড়েছি এবং তখন আমি তখন ছোট, কিন্তু বুঝি, তখন আমি বুঝি 25শে মার্চ অনেকে বলে যে ওয়ালেসি কি না কি করছেন, আমি এগুলি বিশ্বাস করি না। এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা, এটাকে আমি মনে করি যে সঠিক। না হতে পারে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই, উনি কেন যাবেন? উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন। উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে কেন? উনি করেন নাই, এটাই সত্য। যারা এখন বলে যে উনি স্বাধীনতা ঘোষণা করছেন, এটা ঠিক না, আমি মনে করি না। আবার আমারও ভুল হইতে পারে, কিন্তু আমি মনে করি না। কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে, মানে উনি অত্যন্ত ব্যর্থ একজন শাসক ছিলেন, অত্যন্ত ব্যর্থ। কারণ তখন আমি জানি 74-এর দুর্ভিক্ষ, আমি নিজে আমার অভিজ্ঞতা আছে, আমি তখন জ্ঞান আছে আমার, তখন আমি ক্লাস 8-এ পড়ি 74 সালে। কাজে আমি না খেয়ে দেখছি, আমি আটার যাও খাইছি ভাই, আমি নিজে খেয়েছি। আটার যাও বুঝেন, ওই জেলেতে পোস্টার লাগায় আটা গুলা, ওইটা আমি খেয়েছি, ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি, আমি জানি এগুলো। কিন্তু এই সমস্ত অপকর্ম, সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ জনাব সার্জিস আলম। আপনার জন্য আরো দুটি প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে একটা প্রশ্ন উত্তর অবশ্য আপনি ইতিমধ্যে দিয়েছেন, যেটি যে বিভাগ ওয়াইজ যে উপদেষ্টা থাকার কথা, সেটি নিয়ে প্রশ্ন করেছিলেন যে আমরা আসলে যে বৈষম্যের জন্য এই অভ্যুত্থান, যে বৈষম্যের জন্য আমরা এতটা প্রত্যাশা করেছি কিন্তু বিভাগ ওয়াইজ সেটা আসলে পাওয়া যায়নি, সেটার উত্তর কি আপনি আলাদা করে দিতে চাইবেন? তাহলে ছোট করে একটু
জি, আর দেখুন আমার জায়গা থেকে যে কথাটা আমি তখনও বলেছি এখনো বলছি, যে ধরুন আমার এখন 24 জন উপদেষ্টা আছে, জি। ঠিক আছে, ব্যাপারটি এমন আমি কখনোই বলবো না যে আপনার 8 বিভাগ থেকে 3 জন করে 24 জন দিতে হবে। আমি এই ইকুয়ালিটির কথা বলবো না, কিন্তু আমি ইকুইটির কথা বলবো। কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা, জন্মভূমি বা জন্মস্থান, এটির প্রতি যে আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার জায়গা, এই জায়গাটি একদম আবশ্যক, এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই। তো কোনো একটি জায়গায় কোনো একটি বিভাগে যদি আমার 4 জন উপদেষ্টা থাকে, আরেকটিতে অন্তত 2 জন নেওয়া উচিত। একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো 2 জন মানুষ পাবো না, এটি কখনোই সম্ভব নয়। সেই জায়গায় যখন আমার একটি বিভাগ থেকে 13 জন হয় আর 3টি বিভাগ থেকে 1 জন হয় না, এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র। এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা স্বজন প্রীতি, এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারে না। আরেকটি প্রশ্ন ছিল, ময়মনসিংহ থেকে একজন ফোন করেছিলেন, তার ভাতিজার কথা বলছিলেন যে এই অবদানে তার যে অবদান, তার ভাতিজার, তিনি গুলি খেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, কোনো ধরনের সহযোগিতা করেনি। আপনাদের তো সব থেকে বড় লক্ষ্যই তো এটি হওয়ার কথা ছিল যে তাদের খোঁজ খবর নেওয়া, তালিকা করা, চিকিৎসার ব্যবস্থা করা, সেটি কেন হচ্ছে না? দেখুন আমার জায়গা থেকে প্রথমে একটি স্পষ্ট করি, সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই 24 অভ্যুত্থানে যারা যোদ্ধা, যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল, বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। কিন্তু এটি সত্য যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা শহীদ পরিবারের পাশে বাংলাদেশ এরকম একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোড়ায় যাব, তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য। অপরদিকে আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছেন, এখন যে বিষয়টি হয়েছে, আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে, জেলা সিভিল সার্জনের মাধ্যমে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম। অনেকের কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে এই তথ্যটি পৌঁছায়নি, তারা ওই তথ্যটি সেখানে দেয়নি। এখন আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অফিস রয়েছে, এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16300। তারা যদি তাদের জায়গা থেকে, আমাদের একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো, সেগুলো জমা দেয় আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে, আমরা দ্রুত গতিতে 1 সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগিতাটি সেটি পৌঁছে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। আমরা অনুরোধ করব, যদি এটি কেউ অনলাইনে এভাবে না করতে পারেন, অফলাইনে করতে চান, তাহলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে অফিস রয়েছে শাহবাগী বারডেম হসপিটালের পাশেই, সেখানে এসে সেখানে যেন অন্ততপক্ষে উপদেষ্টা নিয়োগের আসলে প্রক্রিয়াটা কি, কারা নিয়োগ করে বা কিভাবে নিয়োগ হয় সেটা নিয়ে প্রশ্ন করেছেন, এবং সেই সাথে জনগণের সুযোগ আছে কিনা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার, সেই বিষয়টি নিয়ে সার্জিস আলম আপনি কি উত্তর দেবেন? দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রথমবার যখন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের জায়গাটিতে যায়, তখন আসলে পুরো বাংলাদেশের ছাত্র জনতা বলি, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলি, সুশীল সমাজ বলি, সকলের মতামতের ভিত্তিতে হয়েছিল। কিন্তু যখন এখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার নির্ধারণ করবে তাদের জায়গা থেকে, তাদের মতামতের ভিত্তিতে, যে পরবর্তীতে কোন জায়গায় আমার উপদেষ্টা প্রয়োজন এবং কোন জায়গায় কাকে বসানো যায়, এবং তারাই এটি নির্ধারণ করেছেন। এবং এই জায়গায় যদি কোনো সীমাবদ্ধতা থাকে, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, আমরা অবশ্যই এটির কঠোর থেকে কঠোরতর আমাদের জায়গা থেকে সমালোচনা করব, এবং কাউকে যদি মনে করি ওই জায়গাটি উপযুক্ত নয় এবং তাকে ওই জায়গা থেকে নামানোর জন্য আমরা প্রয়োজনে রাস্তায় নামতেও আমাদের জায়গা থেকে প্রস্তুত। আপনাদের সিদ্ধান্তের বিষয়গুলো নিয়েও নানা ধরনের মানে জনগণ যারা আছে তাদের মধ্যে প্রশ্ন আছে, যেমন আপনারা যারা ছাত্ররা আসছেন তাদেরও তো আসলে ব্যাকগ্রাউন্ড নানা জায়গা থেকে, সুতরাং নানান মত হতেই পারে। সমন্বয়কদের মধ্যে যারা নানান ধরনের বিষয় নিয়ে আছেন, তাদের মধ্যে মত পার্থক্যের বিষয় থেকে জানতে চাওয়া হয় যে আসলে সিদ্ধান্ত কারা নেন, সমন্বয়কদের মধ্যে সিদ্ধান্ত কারা নেন। কেননা আপনাদের একটি বিষয় 11 দলের বিরুদ্ধে যে রিট করা, সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন যে 11 দলের বিরুদ্ধে রিট ছাত্রদের নয়, হাসনাত সার্জিসের ব্যক্তিগত। আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন? দেখুন আপনাকে একটি স্পষ্ট বলি, প্রথম কথা হচ্ছে আমাদের যে সামগ্রিক ডিসিশন হয়, ওই ডিসিশনগুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয়। যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর, আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি, এবং ফাইনালি প্রোস এন্ড কোনস সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয় যে লজিক্যাল, আমরা ওই ডিসিশনে যাই। কিন্তু এই যে রিটের বিষয়টি যেটি বলছেন, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময় এই দাবিটি আসলে, আমরা এটা তো সত্য কথা, চরম সত্যি যে বিগত 3টি নির্বাচন ছিল প্রহসনী নির্বাচন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটি উপলক্ষ। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে, হাসনাত একদিন আমাকে বলছিল যে আমাদের এই 3টি নির্বাচন
নির্বাচনকে অবৈধ ঘোষণা করার যে একটি রিট, এই রিটটি আমি আমার জায়গা থেকে করতে চাই, তুমি এটাতে আগ্রহী কিনা? আমি বললাম অবশ্যই, এটিতে আগ্রহী না থাকার তো কোনো কারণ নেই। যে কোনো যৌক্তিক বিষয় যখন আমরা জীবন দিতে প্রস্তুত, তো এই যৌক্তিক বিষয়ে আমরা একটা রিটের অংশ হতে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখেছি, প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি, ওই রিটের বিভিন্ন জায়গায় আমরা আরও সমৃদ্ধ করতে পারতাম। তখন আমরা এই বিষয়টি নিয়ে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলি, তখন আমাদের মনে হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য এটি উইথড্র করে আরো কিভাবে পূর্ণাঙ্গভাবে এবং শক্তভাবে এই রিটটি করা যায়, আমরা সেই প্রসেসটিতে যাব। ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এই যে সরকার তাদের কলেবর বাড়াচ্ছে, ছাত্র আন্দোলনে যারা আছেন বৈষম্য বিরোধী, তারা তাদের আক্ষেপের জায়গা নিয়ে কথা বলছে, জনগণের জায়গাটা আসলে কোথায়? আমরা যে জন্য অভ্যুত্থানের পরবর্তীতে আমরা মনে করলাম যে জনগণ সবাই স্বাধীনতা ফিরে পেয়েছে, তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে, জনগণের সমস্যা কি দূর হয়েছে? জনগণের জায়গা হলো দর্শকের জায়গা, বুঝছেন? যে সিনেমা বলে সিনেমা দেখেন না, ভিলেন এসে নায়কের ঘুষি মারলো, তখন আপনার মনে হয় যে আমি ঘুষি মারতে পারতাম। আপনি জীবনে মারতে পারবেন না, আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাততালি দিবেন, আর কিচ্ছু করতে পারবেন না। এই যে জনগণের জায়গা, সেই জায়গায় এই হলো রিয়েলিটি। কে কেন কি হচ্ছে কোনো জবাবদিহিতা কারো আছে? আমরা তো একটা জবাবদিহিমূলক শাসন চাই, জবাবদিহিমূলক প্রশাসন চাই, কোনো আছে? কোনো কিচ্ছু নাই। কিন্তু আমি বহুদিন বলেছি একটা কথা, আবারও বলি, স্যার যে যখন উপস্থিত আছে ওর সামনেই বলি জিনিসটা। শেখ হাসিনা গণভবনে নাই, তাদের এখানে তো আপনারা ভাগাই দিচ্ছেন, এটা বাস্তবতা। কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে। শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল, দেশটা আসলে কারা চালায় বলুন তো? পলিটিশিয়ানরা না, প্রশাসন দেশ চালায়। প্রশাসনের সক্রিয় শেখ হাসিনা প্রশাসনের কোন একজন লোককে একবার বাদ দেওয়া হয় নাই, আস্তে আস্তে দু একজনকে, তাও বেশি না, দু একজনকে বাদ দেওয়া হয়েছে। তখন 64টা জেলায় শেখ হাসিনা যারা ডিসি ছিল, এদের কয়জন আছে? নাই বলেন, সবাই আছে। ওই ডিসি নাই, অন্য পদে আছে। 15 বছরে প্রশাসনের কত পার্সেন্ট লোক শেখ হাসিনার ছিল বলেন তো আপনি? কত পার্সেন্ট লোক ছিল? 85% লোক শেখ হাসিনা ছিল, 85% লোক। 85% লোককে আপনি ফেলাই দিবেন? পারবেন না, পারবেন, এটা বাস্তবতা। করণীয় কি ছিল? করণীয় ছিল যে উপরের দিক থেকে আপনি একদিনে আপনি 10টা সচিবকে বাদ দিতেন, একদিনে। আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন, কোনো অ্যাকশন হচ্ছে না। আস্তে আস্তে বাদ দিলে অ্যাকশন হবে না, একবারে বাদ দিতে হয়। তাতে হতো কি, বাকি সবার মধ্যে একটা মেসেজ চলে যেত যে আমার বড় কর্তাই নাই, আমি কে, কাজে আমাকে এদের কথা মানতে হবে। এখন এরা কিন্তু বসে বসে একটা করে ইস্যু করে। আমি বলি এগুলো হচ্ছে বিরাট ষড়যন্ত্র ভাই। আমি আপনাকে বুঝাই বলি জিনিসটা, আমাকে 2 মিনিট সময় দেন খালি। আপনি 30 সেকেন্ডের মতো সময় পাবো, মানে চেয়ে নিচ্ছি, আমি একটু চেয়ে নিচ্ছি। এটা একটা বড় ষড়যন্ত্র। এই আমলাগুলি এদের সামনে নিয়ে ফাইল নিয়ে যায়, বলে এটা করেন, এটা করেন, এটা করেন। এই যে এখন ওদের সঙ্গে আমরা স্টুডেন্টদের একটা ঝামেলা হচ্ছে, স্টুডেন্টদের মতামত, আমি তো মনে করি এটা ক্রিয়েটেড বাই দিস ব্যুরোক্রেটস। এরা ক্রিয়েট করছে, ওরা বুঝেও নাই, এই যে আমাদের বুড়া উপদেষ্টারা বুঝেও নাই কি হইতেছে। ক্রিয়েটকে ছেড়ে দিচ্ছে, এখন তোমরা মারামারি করে আমরা বসে ই দেখি, তামসা দেখি। এটা হয় না। একটা গণ অভ্যুত্থানের সরকার একটা স্বৈরাচারী সরকারের আমলা দিয়ে চলতে পারে না।